স্কোরবোর্ড প্রেশার তো থাকবেই। যখন আপনি বিপক্ষ দলকে 352 রান করার সুযোগ দিবেন, সেটি আবার সেমিফাইনালের মতো ম্যাচে আপনি চেস করার চেষ্টা করবেন, তো ঝামেলাতে তো পড়বেন। আবার মার্চ মাসে যেহেতু আবার সেমিফাইনাল খেলতেছেন, তাও আবার নিউজিল্যান্ডের সাথে, মনে পড়ে কি 2015 সালের কথা, সেখান থেকে নিউজিল্যান্ড কীভাবে এতটা গর্তে পড়ে গেল, তো বুঝতেই পারতেছেন মিচেল স্যাটনারের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেমিফাইনালে সবচেয়ে সেফ খেলা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে, সেটি প্রমাণিত। যে কেউ বলবে যে আমি সাউথ আফ্রিকার সাথে সেমিফাইনাল খেলতে চাই, এটা সবচেয়ে সেফ জোন। আপনি 2015 সালের নিউজিল্যান্ডের সাথে সেমিফাইনালটি দেখেন, ওই ম্যাচটিতে হয়তো বা অনেক জমজমাট একটা লড়াই হয়েছিল। আপনাদের মনে পড়ে কি গ্র্যান্ট এলিয়ট যে 6 মেরে ডেল স্টেনের বলে 6 মেরে খেলাটি জয়লাভ করেছিল। ওই ম্যাচে হারার পরে কিন্তু সবাই কিন্তু একদম মাটিতে শুয়ে পড়েছিলেন। ডেল স্টেন বলেন, ফাফ ডু প্লেসিস বলেন, এবি ডিভিলিয়ার্স বলেন, সবার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ এমনটি খারাপ হয়ে গিয়েছিল যে তারা মানতেই পারছিল না যে এই ম্যাচটা হেরেছিল। 2015 সালে ওই দলটি ছিল জয়ের জন্য একদম প্রত্যাশিত দল, কিন্তু ওই অবস্থাতেও তারা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা হার মানতে বাধ্য হয়েছিল নিউজিল্যান্ডের কাছে। কিন্তু আজকের ম্যাচটিতে কিন্তু ওই ধরনের বৃষ্টি বা ওই ধরনের কোনো ইফেক্ট কিন্তু পড়ে নাই। নিউজিল্যান্ড কিন্তু তাদের নিজস্ব যোগ্যতায় আজকের ম্যাচটিতে জয়লাভ করেছে। ওই ম্যাচটিতেও কিন্তু তারা যে না খেলে জয়লাভ করছে বিষয়টা কিন্তু এরকম না। গ্র্যান্ট এলিয়টের যে একটি দুর্দান্ত ইনিংস ছিল ওই 2015 সালে, এমনকি ব্র্যান্ডন ম্যাককুলামের দুর্দান্ত একটি ঝড়ো ইনিংস ছিল। আজকের ম্যাচটিতে দেখেন নিউজিল্যান্ডের প্রথম উইকেট কিন্তু 40-এর ঘরে পড়ে যায়। পরে কেন উইলিয়ামসন এবং রচিন রবীন্দ্রের মাঝখানে যে একটা দুর্দান্ত 170 রানের উপরে যে একটি পার্টনারশিপ হয়, এই পার্টনারশিপের উপর ভর করে কিন্তু তারা 200 রান ক্রস করে ফেলে। আজকে আপনারা যে খেলাটি দেখেছেন, বিশেষ করে নিউজিল্যান্ডের ব্যাটিং, এটাকে বলা হয় ব্লুপ্রিন্ট ওডিআই ক্রিকেট। আপনারা যদি অতীতের খেলাগুলি তুলে ধরেন, 10 ওভার, 20 ওভার, 30 ওভার পর্যন্ত উইকেট হাতে রাখো, মোটামুটি রান করো, সিঙ্গেল রোটেশন করো, প্রথম 10 ওভারে মোটামুটি রান করো, কিন্তু পরের 10 ওভার বা লাস্টের 10 ওভারের কথা হচ্ছে তুলো করে দাও। নিউজিল্যান্ড কিন্তু আজকে সেই কাজটি করেছে। আপনারা যদি একটু খেয়াল করে থাকেন তারা কীভাবে ইনিংসটিকে গ্রো করেছে। প্রথম 10 ওভারে তাদের 56 রানের কাছাকাছি, পরের 10 ওভারে 42 রান শূন্য উইকেট, পরের 10 ওভার 60 রানের কাছাকাছি কোনো উইকেট নেই, পরের 10 ওভারে তাদের 1 উইকেট বা 2 উইকেট পড়েছে, পরের 10 ওভারে তাদের 3 উইকেট পড়েছে, মানে 40 থেকে 150 পর্যন্ত, কিন্তু তারা রান করেছে 110। এর ফলে কিন্তু 362 রান। এটা কিন্তু মানে ক্রিকেটের যে আদি যে নিয়ম, প্রথমে আপনি টুকটুক করে খেলবেন, ইনিংস বিল্ড করবেন, এরপর যখন আপনার হাতে উইকেট থাকবে তুলোধুনো করে দিবেন। এটি হচ্ছে প্রপার নিয়ম। তারা কিন্তু প্রপার নিয়মই প্রপার ক্রিকেটটাই খেলেছে, কিন্তু আপনারা কিন্তু বুঝতেই পারেননি কীভাবে তারা এত বড় একটি রান করতে পারলো। নিউজিল্যান্ড 352 রান করার পরে যখন সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নামে, তখন কিন্তু রায়ান ভিক্টোরিয়ানের উইকেটটি তারা খুব দ্রুত নিয়ে ফেলে, এটা আপনারা জানেন। কিন্তু একটা কম্প্যারিজন কি জানেন, 1 উইকেট যাওয়ার পরে যখন 17 ওভার খেলাটি হয়, দুই দলের যদি আপনারা কম্প্যারিজন করেন, দুই দলের রান কিন্তু সমান ছিল। 94 রানে 1 উইকেট, 94 রানে 1 উইকেট, এমনকি 24 ওভার 3 বলেও তাদের একই সংখ্যক রান ছিল, কিন্তু উইকেটের মাত্রা ছিল 1 আর 2। যদিও এই মাঠে 350 রান একবার চেজ হয়েছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিল, কিন্তু এই ধরনের রান চেজ তো প্রত্যেক দিন বলে কেউ হয় না। আপনারা দেখেন নিউজিল্যান্ডের ইনিংসটা কীভাবে কেন উইলিয়ামসন বিল্ড করেছিল। রচিন রবীন্দ্র কিন্তু প্রথমে হিট করে খেলতেছিল, কিন্তু তাকে সঙ্গ দিয়ে খুব সুন্দরভাবে ইনিংসটিকে রোটেশন করে চালিয়ে যাচ্ছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু কেন উইলিয়ামসন যে মারতে পারে না, বিষয়টা কিন্তু এরকম না। আপনারা যদি খেয়াল করে থাকেন, তার স্ট্রাইক রেট কিন্তু 100+, 97 রানে 101, সম্ভবত তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 103 বা 4 এরকম হতে পারে। তো বুঝতেই পারতেছেন তার ইনিংসটা কিন্তু যথেষ্ট ঝড়ো ইনিংস ছিল। এখন কথা হচ্ছে কেন উইলিয়ামসন যখন 40-এর ঘরে ব্যাটিং করতেছিল, তখন তিনি বল খেয়েছিলেন সম্ভবত 60 বা 70-এর কাছাকাছি। এর পরবর্তীতে আপনি চিন্তা করে দেখেন, কাউন্ট করে দেখেন, তিনি যখন পরবর্তী 60 রান করলেন, তার স্ট্রাইক রেট কিন্তু 140-এর কাছাকাছি। তার মানে কি ওনার ক্যাচেবল আছে, মানে পরবর্তীতে তিনি ক্যাচ করতে পারেন। যদিও তিনি প্রথমে বল খান, কিন্তু পরবর্তীতে তিনি স্কুপ শট খেলতে পারেন, কাভার উপর দিয়ে শট খেলতে পারেন, ইনোভেটিভ পিসে শট খেলতে পারেন। কিন্তু প্রথমে তিনি ব্লক করে গেলেও তার এই ক্ষমতাটা আছে পরে সেটি কাভার করে নেওয়ার। শুধু তাই নয়, আপনারা যদি গ্লেন ফিলিপসের ইনিংস দেখেন, 27 বলে 49, এমনকি ড্যাল মিচেলের 39 বলে 49, খুবই গুরুত্বপূর্ণ দুটি ইনিংস ছিল। এই ইনিংসের উপর ভর করেই কিন্তু তাদের এত বিশাল রান। কিন্তু শুধু রানের পরেই কি খেলা জিতা যায়? অবশ্যই না। আপনারা যদি খেয়াল করেন, রায়ান ভিক্টোরিয়ানের উইকেটে যদি নিউজিল্যান্ড প্রথমেই না নিতে পারতো, তখন কিন্তু একটা ঝুঁকি থেকেই যেত। কারণ কি, তিনি কিন্তু টুর্নামেন্টের শুরুতে একটা লম্বা সেঞ্চুরি করে দিয়েছিলেন। প্রথম উইকেট পড়ে যাওয়ার পরেও কিন্তু সাউথ আফ্রিকাতে ভালো পার্টনারশিপ পড়েছিল। তাদের ক্যাপ্টেন টেম্বা ভুমা প্লাস হচ্ছে রাসি ভ্যান ডার ডেসেন, তাদের দুজনের মাঝখানে কিন্তু প্রায় একটা 100 রানের কাছাকাছি যে পার্টনারশিপ হয়। কিন্তু ওই পার্টনারশিপটির পরে নিউজিল্যান্ড তাদেরকে আর দাঁড়াতে দেয় নাই। বিশেষ করে বলছিলাম মিচেল স্যাটনারের কথা। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি যদি ভালো বল করে থাকে স্পিন বলারের ক্ষেত্রে টার্নের হিসাবে, তাহলে তার থেকে ভালো টার্ন কেউ করাতে পারে নাই। আজকে মিডল ফেজে দেখেন, তিনি 7 ওভার বল করেছেন, 29 রান দিয়েছেন, 3টে উইকেট নিয়েছেন। কাদেরকে নিয়েছেন? তিনি নিয়েছেন ভ্যান ডার ডেসেন, ক্লাসেন, এমনকি টেম্বা ভুমার উইকেট। তো বুঝতেই পারতেছেন
এই ধরনের বলার যখন আপনি মিডল ফেজে উইকেট পায় তখন আর কিছু করার থাকে না। দেখেন ম্যাচ প্র্যাকটিসের একটা বিষয় যে থেকে যায়, যেহেতু দুবাই মাটিতে ফাইনাল খেলতে হবে তারা অলরেডি বুঝে গেছে। এখন তারা কি করতেছে, পার্ট টাইম বলারকে দিয়ে বল করতেছে। কাদেরকে দিয়ে বল করাতেছে? প্রাসল তো করতেছেই, রচিন রবীন্দ্র বল করতেছে, গ্ল্যান ফিলিপস বল করতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু এখন প্র্যাকটিস করতেছে দুবাইয়ের মাটিতে কীভাবে ইন্ডিয়ার সাথে লড়াই করবে, কারণ তারা জানে পরবর্তী ম্যাচ বিগ ফিশের সাথে। আপনারা তো সবাই জানেন যে ফাইনালে ভারত ভার্সেস নিউজিল্যান্ডে খেলা হবে, কিন্তু এই ফাইনাল খেলাটি যে এত সহজ হবে এই চিন্তা কিন্তু আপনারা করেন না, কেউই করবেন না। কারণটা হচ্ছে নিউজিল্যান্ড কিন্তু কেউ ওকে ছাড় দিবে না এবং ভারতও ছাড় দিবেই না। নিউজিল্যান্ড এবং ভারত একে অপরের সাথে একটি ম্যাচ খেলেছে দুবাইয়ের মাঠে। কেউ যদি ভালো খেলে থাকে সেটা হচ্ছে ইন্ডিয়া। এরপরে ওই দিন যদিও তারা ম্যাচটা হারছে, ওই পিচটা খুবই ডাল পিচ ছিল, ওই পিচে স্পিনারদেরকে পিক করা খুব টাফ একটা বিষয় ছিল। পরবর্তীতে ব্যাটিং করে বলছিলাম নিউজিল্যান্ডের কথা, কিন্তু ফাইনালে কোন ধরনের খেলা হবে সেটা কিন্তু আদৌ বলা যাচ্ছে না। নিউজিল্যান্ড কিন্তু জায়ান্ট কিলার, তারা নিজেরাও জায়ান্ট, প্লাস হচ্ছে তারা জায়ান্ট কিন্তু কিলও করে থাকে। তো বুঝতেই পারতেছেন ইন্ডিয়া কিন্তু একটু ভয় থাকবে, কারণ কি তাদের টপ অর্ডার কিন্তু ভালো ফর্মে রয়েছে, বিশেষ করে ব্যাটসম্যানরা, এবং বোলিং ইউনিট তাদের যথেষ্ট পরিমাণ স্ট্রং। মিচেল স্যান্টনার বলেন, ব্রাসওয়েল বলেন, ফিলিপস বলেন, প্লাস হচ্ছে রচিন রবীন্দ্র। এই ছেলেটির কথা কি বলবেন, টুর্নামেন্টে 2টা সেঞ্চুরি কিন্তু তিনি করে ফেলেছেন। তো বুঝতেই পারতেছেন কোন ধরনের খেলা হবে। কিন্তু সাউথ আফ্রিকার জন্য খারাপ লাগতেছে, এই বিষয়টি এইভাবেই খারাপ লাগতেছে এই কারণে যে তারা কোনো সময় সেমিফাইনালে বাধাটিকে টপকাতে পারলো না। এই ছোটোবেলা থেকে দেখে আসতেছি সাউথ আফ্রিকাটা সবসময় এতটাই স্ট্রং, কিন্তু তারা কোনো সময় ওভারকাম করতে পারলো না। জ্যাক ক্যালিসের আমল থেকে শুরু করেন, অ্যালান ডোনাল্ডের আমল দেখেন, এর পরবর্তীতে এবি ডিভিলিয়ার্সের আমল দেখেন, এখন নতুনদের যে যুগ দেখতেছেন তাদের যুগ দেখেন, তারাও কিন্তু সেম পথে হাঁটতেছে। এই হচ্ছে তারা যে পূর্বের যে লেগেসিটা তারা ফলো করতেছে। আমি বুঝতে পারতেছি না কি আমার জীবনকালে কি আমি দেখতে পারবো কিনা যে সাউথ আফ্রিকা অন্তত একটা সেমিফাইনাল জিতছে, ফাইনাল তো পরের কথা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। তো কংগ্রেচুলেশনস টু নিউজিল্যান্ড, দেখা হবে ফাইনালের গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।